তেইল্লাচোড়া 15। সেদিন রাতে কালীগাঙের পাড় ধরে হাঁটছে ফজর আর ইউসুফ। 3 দিন ধরে এই দুপায়ের ওপর কম অত্যাচার হয়নি। কখনো হেঁটেছে, কখনো কাটাভরা জঙ্গলে দৌড়েছে। পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু থামতে পারছে না তারা। লুঙ্গি কাছা মেরে মাথায় গামছে বেঁধে নিয়েছে। শপথ নিয়েছে মনে, একটা পাঞ্জাবি না মেরে মরবে না। কেডা যায়? একটা লোক এগিয়ে এলো। কালো শরীরটা রাতের আধারের সাথে যেন দ্রবীভূত হয়ে গেছে, তাই লোকটাকে তারা দেখেনি। কাছে আসতেই লোকটাকে চিনল ফজর আলী, নসু মাঝি। কিন্তু অন্ধকারে ফজর আলীকে চিনেনি নসু। কত মানুষকে পার করে নসু, সবার চেহারার সাথে নাম মনে করতে পারে না। ফজরের মুখে পেঁচিয়ে ওঠে এবড়ো থেবড়ো দাড়ির কারণেও হয়তো চিনতে পারেনি। ফজর নিজের পরিচয় দিল না, দেয়ার মতো তেমন কোনো পরিচয়ও তার ছিল না। তার বর্তমান পরিচয় জেলা পালানো আসামি, অতীত পরিচয় তেইলাচোড়া। কোনোটিতেই স্বাচ্ছন্দ্য নেই এবং ভীষণ মর্যাদাহীন। ফজর আলী মুখটা খানিক ঢেকে বলল, আমরা নালিন্দাবাড়ি যামু। নসু বলল, বর্ডার পার হইবেন? আসেন, আমার নাও আছে, আমি মানুষ পার করি। ইউসুফ মুন্সি উসখুস করে বলল, পয়সা নাই আমাগো কাছে। আরে কি কন, এই বিপদের সময় পয়সা নিমুন নাকি? শরীরটা জইলা যায়, জন কাউরে পার করতে পারি না, আপনি করে পার করতে পারলে আমার ভালো লাগব। নদীর ছলছল শব্দ ছাড়া আর তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না। দূরে হঠাৎ হঠাৎ একটা শিয়াল আনন্দে ডেকে উঠছে। কবর খুঁড়ে লাশ বের করে খেতে হয় না আর তাদের। মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। মানুষ এখন ফিসফাস করে কথা বলে। তারা নীরবে কাঁদতে শিখে গেছে। নৌকা কালীগাঙের বুক চিড়ে এগিয়ে যাচ্ছে। নসুর বৈঠা একটা অপরূপ ছন্দ তৈরি করেছে নদীর তালে। ফজর বসে আছে, তার ক্লান্ত বিধ্বস্ত শরীরটি এলিয়ে পড়তে চাইছে। ইউসুফ মুন্সি নৌকার মাঝ বরাবর শুয়ে পড়ল। আকাশের তারাগুলো দুলছে মনে হচ্ছে। একসময় ঝাপসা হয়ে এলো তারাগুলো। মুন্সি ঘুমিয়ে পড়েছে। ফজর ঘুমায়নি। গত কয়েক বছরের জীবনটা এই অন্ধকারে স্পষ্ট দেখা দিল তার চোখের সামনে। নিজেকে আজ নিজেই চিনতে পারছে না সে। একসময়ের ভীত অসহায় ফজর মরে গেছে। এখন যে নৌকার গলুয়ে বসে আছে, সে ফজর নয়, সে অন্য কেউ। তার কোনো আপনজন নেই, কিন্তু জ্বালা আছে। তার কোনো ভয় নেই, কিন্তু ক্রোধ আছে। ভাই, ও ভাই! নিজের চিন্তায় অচেতন হয়ে গিয়েছিল ফজর। নসুর ডাকে চেতনা ফিরল। নসু তাকে ডাকছে ফিস ফিস করে। কি হইছে? আয়া পড়ছি। নসু একটা বইটা ফজরের দিকে এগিয়ে দিয়ে বলল, হাত লাগান একটু তয়, আওয়াজ যেন না হয়। পাঞ্জাবিরা মনে হয় রাত্রিরও পাহারা বসাইছে। তাড়াতাড়ি পার হইতেই বই জায়গাটা। ফজর নৌকার গলুয়ে বসে বৈঠা বসিয়ে দিল নদীর বুকে। অনভিজ্ঞ হাতে বৈঠা চালাচ্ছে সে। নদীর সাথে তাল মেলাতে পারছে না। দূরে কোথাও মানুষের শব্দ পাওয়া গেল। বুক শুকিয়ে গেল দুজনের। নৌকার গতি আরও বাড়াল, কিন্তু সময়ের গতি যেন কমে গেল। মানুষের গলা ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে। হঠাৎ আলো পড়ল তাদের ওপর। একটা পাঞ্জাবি গলা ভেসে এলো, কৌন যাতা হ্যায়। নসু এবার গলা ফাটিয়ে চিৎকার করে ফজরকে বলল, ভাইজান, জান দিয়ে টানেন। মুহূর্তেই বিদ্যুৎ খেলে গেল। যন্ত্রের মতন দাঁড় বাইছ দুজন। আলোটা এখনও সরেনি তাদের উপর থেকে। সাথে সাথে একটা বন্দুক আর্তনাদ করে গুলি ছুড়ল। ইউসুফ মুন্সি ধরফর করে উঠে বসল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে চারপাশে দেখছে। নসুর পেশি ফুলে উঠেছে। নৌকা কল কল করে ছুটে চলেছে। ফজর সর্বশক্তি দিয়ে বৈঠা চালাচ্ছে। তার আর কোনো হুঁশ নেই। পরপর কয়েকটা গুলি চলল। আলোটা এখন আর তাদের উপর নেই, কিন্তু গুলি থামেনি এখনও। ফজর চোখ বন্ধ করে দাঁড় টানছে। বুকের ধরফরানি যেন বন্দুকের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। পানির ছটায় পুরো ভিজে গেছে ফজর। হৃৎপিণ্ডটা যেন মুখের কাছে চলে এসেছে। কতক্ষণ এভাবে দাঁড় বেয়েছে বলতে পারবে না ফজর। 1 মিনিটে হতে পারে, আবার 1 ঘণ্টা হলেও অবাক হবে না। গুলির শব্দ থেমে গিয়েছে। ফজর হাঁ করে দম নিচ্ছে। পেছনে ফিরতে ফিরতে নসুকে বলল, আজরাইলের হাত থেকে বাঁচে গেলাম। কিন্তু কই নসু? সে তো একা। ফজর চমকে উঠল। ডিঙির পেছনে গিয়ে জরিপ করল। ইউসুফ মুন্সি এখনও বিমূঢ় হয়ে বসে আছে মাঝে। নসুর চিহ্ন মাত্র নেই। দূরে নদীতে পাঞ্জাবিরা আলো ফেলে রেখেছে। সেখানে কালো মতন একটা জিনিস ভাসছে। কালো শরীরের নসু কালীগাঙের বুকেই সারা জীবন কাটিয়েছে। আজ সেই কালীগাঙেই তার সমাধি হল। রাতের গভীরতা মাপার মতো বিবেচনা ফজরের এখন নেই। নদীর ধারেই একটা গ্রামে এসে পৌঁছাল তারা। নদীতে পূজার লাল জবা ফুল আর ধূপের গন্ধে আন্দাজ করে নিল এটাই নালিন্দাবাড়ি গ্রাম।
এই এলাকায় নদীর পাড়ে হিন্দু গ্রাম বলতে এই একটাই। ফজর নৌকা ঘাটে ভিড়াল। আরও কিছু ডিঙি বাঁধা আছে এখানে। গ্রামটা এখনও ঘুমায়নি, তবে ঝিমাচ্ছে। টিমটিম করে জ্বলা কিছু আলো চোখে পড়ছে। নিশি জাগা কিছু বাচ্চারা অভ্যাস মতো কাঁদছে। ফজর তার ভেজা শরীরটা টানতে টানতে নিয়ে চলল সেই আলোর দিকে, সাথে ইউসুফ মুন্সি। একটা ঘুমন্ত বাড়ি পেরোতেই আলোর সন্ধান পেল তারা। উঠানের কোণে হারিকেন জ্বলছে। তার নিচে কিছু মানুষ গুটিসুটি মেরে পড়ে রয়েছে। হারিকেনের আলোটা চোখে শোয়ে এলে ফজরের ভুল ভাঙল। পুরো উঠোন জুড়ে শখানেক মানুষ রয়েছে। কেউ কেউ জেগে রয়েছে, কেউ আবার নাক টেনে চুপিসারে কাঁদছে। বাকিরা কোনো মতে চোখ বন্ধ করে পড়ে রয়েছে। কেউই আগন্তুকের আগমনে বিচলিত হল না। ফজর চোখ দুটো বুলিয়ে নিচ্ছে সবার উপর। 5 বছরের বাচ্চা দেখলেই বুকটা কেঁপে উঠছে তার। অন্ধকারে সবাইকে ঠিক দেখা যাচ্ছে না। একজন বৃদ্ধ তাদের দেখে মুখ ভ্যাংছাল। অন্যদিকে তাকিয়ে স্বগত্যি করল, বেবাক মানুষ আইছে, নৌকার জাগা পাইতাম না, সব ভাগতাছে দেশ ছাইরা। এত মানুষ কেমনে থাকব, কি খাইব? কথাগুলো যে তাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে তা বুঝতে ইউসুফ আর ফজরের বেগ পেতে হল না। এসব মানুষ সব রিফিউজি ক্যাম্পে যাবার অপেক্ষায় আছে। প্রতিদিন নৌকা আসে। নৌকায় প্রায়শই স্থান সংকুলন হয় না। এখানের হিন্দু বাড়ির মানুষগুলো উঠোনে তাদের জায়গা করে দিয়েছে। ভাত না পারলেও চাল ভাজা খেতে দিচ্ছে। বৃদ্ধ লোকটি শুধু ফজর আর ইউসুফের উপর বিরক্ত নয়, সে দুনিয়ার যাবতীয় সকল প্রাণীর উপর বিরক্ত। মশা কামড় দিলে চেঁচিয়ে ওঠে, গরম লাগলে ধমকে ওঠে। কাকে ধমকায় সেই ভালো জানে। আশেপাশের লোকজনের তো কাছে ঘেঁষার বালাই নেই। তার চোখে চোখ রাখলেই দুটো কথা শুনিয়ে দেয়। ফজর আলী আর ইউসুফ মুন্সি উঠানের এক কোণে আশ্রয় নিল। বাড়ির কর্তা এলো চাল ভাজা বিতরণ করতে। নতুন অতিথি দেখেই বলল, আপনারা বর্ডার পার হইবেন? না, আমরা মুক্তি ক্যাম্পে যামু। খালি গায়ের পৈতা পড়া লোকটির চোখে সম্ভ্রম ফুটে উঠল। তাদের হাতে মুঠো মুঠো চাল ভাজা গুজে দিল। একটু বেশিই দিল, বলল, আজকার রাইটটা এইখানে থাকেন, কাল সকালে আমি রাস্তা চিনায় দিমু। লোকটি সবাইকে এক মুঠো করে চাল ভাজা দিল। বুড়ো লোকটির আবার অভিযোগ শুরু করল, চাল ভাজার কাঠিন্য নিয়ে তার সমস্যা হচ্ছে। এই খাবার গরু ছাগলের মুখেও নাকি রুচবে না বলে নিতান্ত অনিচ্ছায় চাবাতে লাগল। কেউ কিছু বলছে না, সবার মুখ ব্যস্ত। ফজর পাশের ঝিমাতে থাকা লোকটাকে বলল, এই বুড়া মিয়া কি কোনো জমিদার নাকি? পাশের লোকটি হেসে বলল, আরে না, ওর নাম নেকু ফকির, ভিক্ষা কইরা খায়, তাই জমিদারের থেকে কমও না। যুদ্ধের সময় দুনিয়াটা অদ্ভুত হয়ে যায়। জমিদাররা সব ভিক্ষুক হয়ে গেছে, ভিক্ষুকরা সব জমিদারি ভান ধরেছে, ইঁদুররা সব রাজাগার হয়ে পিঠে রাইফেল নিয়ে সিংহ হয়ে গেছে। তাদের বুক আছে, সে বুকে সাহস নেই। তাদের জিহ্বা আছে, সে জিহ্বায় লোভের লালা ঝরে পড়ে। একজন শীতকাটা চোরও মুক্তিযোদ্ধা হবে। কেন হবে? প্রতিশোধ কিংবা ঘৃণার জন্য, অথবা নতুন পরিচয়ের জন্য। রাইফেল ছাড়াও সে যোদ্ধা, তার বুকে আগুন আছে। সকালটা আবার কোলাহলে শুরু হল। নদীতে নৌকা ভিড়েছে। মানুষজন হুড়মুড় করে উঠছে নৌকায়। দেখলে মনে হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে পালাতে চাইছে। দেশত্যাগে তাদের আগ্রহ নেই, কিন্তু তবুও পালাচ্ছে মৃত্যুর ভয়ে। অনেকেই নৌকায় উঠে কেঁদে ফেলেছে। আবার কি ফিরে আসতে পারবে বাপদাদার ভিটায়, এই মায়াভরা মাটিতে? সব কান্না ছাপিয়ে একটা কান্না ফজরের ভেতরটা নাড়িয়ে দিল। এই কান্না তার অতি পরিচিত। মাস্টারপুত্রের বেতের আঘাতে মজিদ ঠিক এভাবেই কেঁদেছিল। ফজরের দৃষ্টি চঞ্চল ফিঙ্গের মতো ঘুরতে থাকল। কে কাঁদছে এভাবে? বাচ্চাটাকে একবার বুকে ভরে নেবে, মজিদের জন্য জমিয়ে রাখা সব আদর উজাড় করে দেবে। শব্দটাকে অনুসরণ করতে করতে নৌকার কাছে চলে এলো ফজর। মাঝে মধ্যে কিছু ঘটনা প্রমাণ করে দেয় মানুষের কল্পনা অসীম নয়। ফজর যা কখনো কল্পনা করেনি তাই ঘটল। এই মুহূর্তে ফজরের মনের অনুভূতি লিখে প্রকাশ করা সম্ভব নয়। নৌকায় ক্রন্দনরত মুখটি যে তার মজিদের, যার চেহারাটা, যার মুখাবয়বটা মনে করার জন্য কত নিদ্রাহীন রজনী ছটপট করে চোখের জল ফেলে কাটিয়েছে, সে মজিদ তার মায়ের কোলে ভুসে কাঁদছে। আমেনা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। নিশ্চিতভাবেই সে তার চোখে বিশ্বাস করছে না। এই অদ্ভুত মিলন প্রকৃতি তাদের জন্য ঠিক করে রেখেছিল। ফজরও নিজের চোখে সন্দেহ করছে, বিশেষ করে যখন দেখল আমেনা হুরমতির কাঁধে মাথা রেখে বসে আছে। মজিদ তার বাজানের দাড়ি সমৃদ্ধ চেহারাটা চিনতে পারেনি প্রথমে। যখন চিনেছে তখন তার কান্না বন্ধ হয়ে গেল। মায়ের কোল ছেড়ে নৌকা থেকে লাফ দিয়ে বাজানের কোলে ঝাঁপিয়ে পড়ল মজিদ।
ফজর নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে মজিদকে জড়িয়ে ধরেছে। একটুর জন্যও ছাকছে না। এখনও তার মনে সন্দেহ হচ্ছে সে স্বপ্ন দেখছে। মজিদকে ছেড়ে দিলেই স্বপ্নটা ভেঙে যাবে। হুরমতি চোখে জল এলো, রোশনি আঁচলে চোখ মুছল। তরিকত মোল্লাও মুখ ফিলিয়ে চোখের জল লুকাল, কিন্তু আমেনার চোখ এখনও মরুভূমি। ফজরকে সে ক্ষমা করতে পারেনি। ছেলের গায়ে শপথ করেছিল, ছেলের অনিষ্টর চিন্তা না করে সে শপথ ভেঙেছিল। ফজর মজিদকে জড়িয়ে রেখেই চোখ মেলে আমেনার দিকে তাকাল। আমেনা একটু চমকে উঠল। এই দৃষ্টি তো সে আগে দেখেনি। কেমন খাঁটি আর পবিত্র সে চোখ! একেবারে কোনো বাধা ছাড়া বুকের ভেতরে গিয়ে অভিমান, অভিযোগের সব জাল ছিন্ন করে দেয়। ক্ষমা করে দিতে ইচ্ছা করে, বিশ্বাস করতে ইচ্ছা করে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আমেনা। অভিমান সরে যেতেই লজ্জা ভর করে। ফজর কাছেই গিয়ে আসে, বলে, আমি তো ভাবছিলাম। আটকে যায় সে, আর বলতে পারে না। হুরমতির মায়াময় চেহারাটা দেখে অবিশ্বাসে দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাথে আরও একটি মেয়ে। কেই মেয়ে? অনেক কিছুই জানে না ফজর, জানতেও চায় না। কিন্তু তরিকত মোল্লা উৎসাহ নিয়ে সব বলল। কলিম ব্যাপারীর পাঠানো দুটি রাজাকার খুব আনন্দ নিয়ে আমেনা রোশনিকে নিয়ে টানাটানি করছিল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝা গেল না। আমেনা শুধু একটা রক্তের ধারা ছুটতে দেখল। মুহূর্তের মধ্যে ঘটে গেল ঘটনাটা। চিকন লোকটি একটি আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। হুরমতি দাঁড়িয়ে আছে পেছনে, তার হাতে রক্তাক্ত দা, তার মুখে অপরিসীম হিংস্রতা। পেট মোটা লোকটি ভীত শূকরের মতো অবিশ্বাস্য দৃষ্টিতে হুরমতির রুদ্রমূর্তির দিকে তাকিয়েছে। তার মনে যত সাহস ছিল সবই পিঠের রাইফেলের জোরে। কিন্তু হুরমতিকে দেখে সেই রাইফেলের কথাই যেন ভুলে গেল। রোশনির হাত ছেড়ে নিজের প্রাণ নিয়ে পালাল সে। পেছন থেকে হুরমতি গাড়ি বর্ষণ করছে। গোলামের পুতেরা, মাইয়া দেখলেই জিবলা বাইর হয়ে যায়। ল্যাড় খাওয়া বলদেরা, সাহস থাকলে আয়, কল্লাটা নামায় দেই। ওই পেট লাগানির পুত, ভাগস কই? গালিগুলো যদি আগেই ব্যবহার করত হয়তো দায়ের প্রয়োজন পড়ত না। আমেনা এবং রোশনি দুজনেই কিংকর্তব্য বিমূঢ়। হুরমতির হিংস্র কদর্য মুখটার পেছনে একটা মায়ের কোমল ছবি আছে, কিন্তু হুরমতি মা হতে পারেনি। হুরমতির ভয়েই তরিকত মোল্লা দ্বিতীয় বিয়ে করেনি। সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করে প্রাণ খোয়ানোর চেয়ে সন্তানহীন থাকাই উত্তম মনে করেছে সে। হুরমতি সারা দুনিয়াকে অভিশাপ দিয়ে বেড়ায় সে। আমেনাকে একটু বেশিই দেয়। আমেনার প্রতি হিংসাও তার কম নয়। আমেনা মা, সে নয়। আমেনা হুরমতির দিকে তাকিয়ে বলল, আমারে বাঁচান নাই, আমার পোলার মারে বাঁচাইছেন। বলেই হুরমতির পায়ে ঢলে পড়ল। পায়ে ধরে বলল, আইস্তেকা আমার পোলার দুইটা মা। আশ্চর্যজনকভাবে হুরমতির হিংস্র চেহারাটা মুহূর্তেই মুছে গেল। সেখানে ভর করল মায়াভরা এক মুখ। আমেনাকে ধরে উঠিয়ে স্বভাব মতো বলল, ধুর মাগি, আর ঢং করিস না। হুরমতির গালিতে আমেনার বিচলিত হল না। এই গালিতে কত মায়া ভরা আছে সে এখন জানে। তরিকত মোল্লা কখন পেছনে এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। রাজাকারের পোশাক পরা একটা রক্তাক্ত লাশ উঠানে পড়ে আছে। ঘাওয়ালা একটা কুকুর লাশটাকে ঘুরে ঘুরে শুকছে। হুরমতি দাওয়ায় আমেনা আর রোশনির সাথে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা রক্তমাখা দা। তরিকত মোল্লার অজ্ঞান হওয়ার দশা। তরিকত মোল্লাও রাজাকার বাহিনীতে যোগ দিয়েছে। এই খবর ক্যাম্পে পৌঁছালে কি হবে খুব ভালো করে জানা আছে তার। সে কাছে গিয়ে বলল, এইরা কি করলা বউ? আমরার মরণের ব্যবস্থা করলা? হুরমতি চেঁচিয়ে বলল, তুমি কেমন পুরুষ গো? দুইটা মাইয়ারে ধইরা নিয়ে যাইতাছে, আর তুমি ঘরে শুইয়া ঘুমের ভান ধরে পইরা আসিলা। ভিতরে ভিতরে যে তুমি হিজরা, এইটা তো আগে জানি নাই। হুরমতির সাথে বিতণ্ডাতে যাওয়াই উচিত হয় নাই তরিকত মোল্লার। কথার ঘায়ে সে হাজার সৈন্য কুপকাত করতে পারে। তরিকত তো সাধারণ মোল্লা মানুষ। সে কথার সুর পরিবর্তন করে বলল, এখন গাঁটটি বুচকা জ্বালা পারো, তাড়াতাড়ি বাঁধো, এইখানে আর থাকুন যাইব না, পালাইতে হইব। হুরমতি বলল, কই যামু? রোশনি বলল, নসু মাঝি কইছিল নাও দিয়া নালিন্দাবাণী নামাইয়া দিব। হুরমতি কোমরদোলা দিয়ে ব্যঙ্গ করে বলল, যদিও ধরে বাঘে, ভাতারের নামডাই আগে। নসু মাঝি তাদের নামিয়ে দিয়ে গেছে। রোশনি বলেছিল তাদের সাথে যেতে, কিন্তু নসু রাজি হয়নি। সে অবাক হয়ে বলেছিল, কি কও কুটুম, আরও কত মানুরে পার করতে হইব? আমি না থাকলে মাইনসে এই বিপদে গাং পার হইব কেমনে? রোশনির মন খারাপ হয়, আবার খুব গর্বও হয়। মনে মনে ছড়া কাটে সে, তুমি খুব ভালা গো মাঝি, তুমি খুব ভালা। এইবার আসলে তোমারে দিমু ভালোবাসার মালা। মজিদ ফজরের কোলে বসে আছে। কাদা থেকে মজিদের ঘোড়াটি উদ্ধার করে দিয়েছে ফজর।
তার কান্নার হেতুই ছিল এই ঘোড়া। নৌকায় ওঠার সময় তার হাত থেকে পড়ে গিয়েছিল, কিন্তু ঘোড়াতে আর তেমন আগ্রহ নেই তার। সে তার বাজানকে পেয়েছে। ইউসুফ মুন্সির খুব আনন্দ। নিজের কষ্ট ভুলে ফজরের সুখ দেখেই তার বুকে আনন্দে ভরে গেছে। তরিকত মোল্লার সব কথা শোনার পর ফজর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নসু মাঝি আসলেই ভালো লোক আছিল। ফজরের দীর্ঘশ্বাস আর অতীতকালে করা স্তুতিবাক্য শুনে রোশনি উৎকণ্ঠায় বলল, কই মাঝি কই? আওনের সময় মিলিটারিরা গুল্লি চালাইছিল আমাগোর উপরে। নসু গুলি খাইয়া গাঙে ডুবজে। সাথে সাথে রোশনি হাঁটু ভেঙে বসে গেল। দিনের চকচকে আলোতে অন্ধকার নেমে এলো তার চোখের সামনে। মূর্ছা যাওয়ার আগে বলল, আমি বড় আভাগী, কপাল পোড়া। নৌকায় লোকজন নিজেদের আসন দখল করছে। ফজর তাগিদ দিল। রোশনিকে ধরাধরি করে নৌকায় ওঠানো হল। আমেনা উঠল। ফজর মজিদকে কোলে তুলে উঠিয়ে দিল। ভেতর থেকে কেউ একজন বলে উঠল, তেল্লা চোরা না? জেল থেকে কবে আইল? আমেনার মুখটা মলিন হয়ে গেল। ফজর দাঁড়িয়ে রইল। আমেনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসো, নাওয়া ছাইড়া দিব। আমি যাও না বউ, তোমারা যাও। মজিদরে দেখা রাইখো। যুদ্ধ শেষ হইলে ফিরা আইসো। আমি না থাকলেও মজিদরে লেখাপড়া করাইও, প্রফেসর বানাইও। কদম গাছ দুইটা কোনো সময় কাইটো না। আমেনা অবাক চোখে চেয়ে রইল ফজরের দিকে। বলল, কই যাইবা তুমি? আমি মুক্তি ক্যাম্পে যামু, আমার যুদ্ধ শেষ হয় নাই। ভেতর থেকে অনেকগুলো সভ্রমের দৃষ্টি ফজরের দিকে তাকাল। তেইলা চোরা বলা লোকটি লজ্জায় নিয়ে গেল। তার সাহস নেই যুদ্ধ করার, তাই সাহসী বীরের সামনে লজ্জায় মাথা নত করাই কর্তব্য মনে করল। ফজর আশ্চর্য হয়ে লক্ষ্য করল, আমেনার দুই গাল বেয়ে অশ্রু নেমে এসেছে। এই প্রথম আমেনাকে কাঁদতে দেখল সে। আমেনার বুকে হাজারটা কথা অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে। তার কাঠিন্যের মুখোশ চোখের জলে গলে গলে পড়ছে। আমেনা বাষ্পরুদ্ধ গলায় বলল, এই যুদ্ধ কি শেষ হইব? হইব বউ, আমরা শেষ করুম। মজিদ নিজের ভিটায় থাকব, বুক ফুলায় হাঁটব। তারে কেউ চোরের পোলা কইব না, মুক্তির পোলা কইব। বলতে বলতেই সুখ স্বপ্নে ফজরের চোখ ভিজে উঠে। নৌকা ছেড়ে দিয়েছে। আমেনা এখনও অশ্রু সজল চোখে ফজরের দিকে তাকিয়ে আছে। মাকে কাঁদতে দেখে মজিদও কাঁদতে থাকল। এই দৃশ্য তার কাছে নতুন। হুরমতি মজিদকে আঁকড়ে ধরে বলল, আরে বেটা, তুই কান্দিস না, তুই মুক্তিযোদ্ধার পোলা। রোশনি স্থির চোখে তাকিয়ে আছে। তার চোখে এক ফোঁটা জলও নেই। তার সব কান্না শুকিয়েছে। পাশে বসেই আমেনা পাড়ের দিকে তাকিয়ে শুধু কেঁদেই চলেছে। তার অনেক বছরের কান্না জমা আছে। প্রকৃতি সাম্যাবস্থার নীতিতে চলে। একজন কাঁদার ক্ষমতা হারাল, আরেকজন ফিরে পেল। নৌকাটা মোহনায় আড়াল হওয়ার আগ পর্যন্ত ফজর তাকিয়েছিল। ফজর আর ইউসুফ মুন্সি হেঁটে চলল নালিন্দাবাড়ি মুক্তি ক্যাম্পের দিকে। ফজরের আরেকটা প্রতিজ্ঞা পূরণ করা বাকি। নিজের ছেলের কসম কেটে যে প্রতিজ্ঞা সে সুজনের কাছে করেছিল। নালিন্দাবাড়ি মুক্তি ক্যাম্পের কমান্ডারের সামনে দাঁড়িয়ে আছে ফজর, পাশে ইউসুফ মুন্সি। কমান্ডার সিগারেটে ফুঁ দিয়ে একরাশ ধোঁয়া ছেলে তাকে ভালো করে নিরীক্ষণ করছেন। বললেন, মুক্তি হইতে হইলে জানের মায়া ছাড়তে হবে, পারবি? ফজর দৃঢ় কণ্ঠে জবাব দিল, পারুম সার, মাথায় কাফন বাঁধছি। এইখানে খাবার দাবারের গ্যারান্টি নাই, ঘুমানোর জন্য সুন্দর বিছানা নেই, মাঠে জঙ্গলে ঘুমাতে হবে, কোনো আরামায়েশের ব্যবস্থা নাই। আরামায়েশের দরকার নাই স্যার, আরামায়েশ মারিয়া দিয়ে আইছি, খালি কয়টা পাঞ্জাবি মারতে পারলেই অহন আরাম হইব। কমান্ডারের মুখে হাসি ফুটল, বলল, কি নাম তোমার? ফজর উপরের দিকে একবার তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জবাব দিল, সুজন। পাশে দাঁড়ানো ইউসুফ মুন্সি হতবাক হয়ে চেয়ে রইল ফজরের অটল মুখটার দিতে। নিজের নাম বিসর্জন দিয়ে সুজনের কাছে তার প্রতিজ্ঞা পূরণ করল ফজর। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। নালিন্দাবাড়ি মুক্তিযোদ্ধা ক্যাম্পের বাহিরে দাঁড়িয়ে সেই বৃষ্টিতে ভিজছে ফজর। বহু প্রতীক্ষার বৃষ্টি, বুকের আগুন নেভানো বৃষ্টি। বলরামপুরের মেঠো পথ থেকে যে দুটি কদম গাছ দেখে ফজরের বাড়ি চেনা যায়, সে দুটি কদম গাছও ভিজছে। আজ তাদের বিষণ্ণ লাগছে না।